সোনাতলা গ্রাম। গ্রামটি অনেক বড়, তবু এই পুরো গ্রামটি জুড়ে শুধু একটি মাত্র বাজার। সন্ধে গড়িয়ে রাত হতে চলেছে। চারিদিকের পাখিগুলো ফিরে গিয়েছে আর ঝিঝি পোকাগুলো সমান তালে ডাকাডাকি করছে। ব্যাগ নিয়ে এই দোকানটির সামনে বসে আছি প্রায় ঘন্টা দুয়েক হলো। ভেবেছিলাম রামলাল বাবুর কাছ থেকে টাকা নিয়ে বাজার করে ফিরব বাড়ি, কিন্তু মনে হয় না আজ বাজার করা হবে। টাকা তো এখনো পেলাম না। এ সময় পেলেও বাজার প্রায় সব উঠে গিয়েছে, হয়তো মাছ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। আমার নাম বিষ্ণু, আমি একজন ট্রাক ড্রাইভার। কাজটি করছি প্রায় 5 বছর ধরে। আমি যার গাড়িটি চালাই তার নাম রামলাল। রামলাল বাবুর বয়স 50 থেকে 55 হবে, তবে এখনো ব্যবসাটি নিজ হাতে খুব ভালো করেই চালাচ্ছেন। দিন শেষে প্রতিদিন গাড়ি রেখে বাজারে এসে রামলাল বাবুর কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরতে হয়। গাড়ি চালাতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু টাকা নেবার জন্য অনেক অপেক্ষা করতে হয়, সেজন্য আমার একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় এই কাজ আর করবই না। কিন্তু রামলাল বাবু লোকটি বেশ ভালো, যে কোনো বিপদে সবসময় লোকটিকে পাশে পাওয়া যায়, তাই তো ওনাকে আর না বলতে পারি না। প্রায় রাত 8টার দিকে রামলাল বাবু এসে আমাকে ডাক দিলেন। কি ব্যাপার বিষ্ণু, এখনো বসে আছো? আমি তো মনে করেছি তুমি হয়তো চলে গিয়েছ। কি করব ভাই, টাকাটির বেশ প্রয়োজন ছিল। বউ বলছে বাড়িতে বাজার নেই, তাই বাজার নিয়ে বাড়ি ফিরতে হবে। তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম তাই না? আসলে একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। কিছু মনে করো না তুমি, ঠিক আছে? এরপরে আমার হাতে আমার মজুরির থেকেও বেশি কিছু টাকা সে আমাকে ধরিয়ে দিল। এই নাও তোমার টাকা, এখানে কিছু বেশি টাকাও আছে। বাড়ি ফেরার পথে তোমার বউয়ের জন্য কিছু গিফট কিনে নিয়ে যেও, ঠিক আছে? তাহলে বাজার না পেলেও তোমাকে আর বকাবকি করবে না। এরপরে আমি হাসি মুখে টাকাটি নিয়ে বাড়ির পথে হাঁটা ধরলাম। বাজার থেকে আমার বাড়ি প্রায় মাইল 2 হবে। একদম অজপাড়া গ্রামে আমার বাড়ি, তাই তো গাড়িও ঠিকঠাক পাওয়া যায় না। বেশিরভাগ সময় পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হয়, তাই তো প্রতিদিন বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায়। প্রতিদিনের মতো বাজারে এদিক সেদিক তাকিয়ে দেখলাম একটিও গাড়ি নেই, তাই তো পা গাড়ি চালিয়েই বাড়ির দিকে পা বাড়ালাম। আজ চারিদিকের এমন অন্ধকার পরিবেশ দেখে মনে হচ্ছে আমাবস্যা। ঘুটঘুটে অন্ধকার, আশেপাশে কোনো চাঁদ বা তারা নেই। নিশি আলো অন্ধকারের মাঝে শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। এতটা পথ হেঁটে আসলাম, একটিও মানুষও আজ চোখে পড়ল না। প্রতিদিন এ পথের সঙ্গী হিসাবে কাউকে না কাউকে পাই, কিন্তু আজ দেখছি আমি একদমই একা। একা পথে ভয় করছে বিষয়টি এমন নয়, যদি পথের সঙ্গী থাকে তাহলে হাঁটতে বেশ ভালোই লাগে। বাজার থেকে মাইলখানিক পরে হাতের ডান পাশে একটি পুরনো শ্মশান আছে। শ্মশানটি নিয়ে বিভিন্ন মানুষের মতবাদ রয়েছে। শুধু মতবাদ বললে ভুল হবে, ভয়ে তো লোকে ওই শ্মশানে লাশ পোড়ানো বন্ধ করে দিয়েছে। নতুন করে নদীর পাড়ে একটি শ্মশান তৈরি হয়েছে। এখন এই গ্রামের কেউ মারা গেলে সেখানেই পোড়ানো হয়। তবে দীর্ঘ 5 বছর ধরে আমি এই রাস্তা দিয়েই যাতায়াত করছি, কখনো কোনো কিছু চোখে পড়েনি আমার। শ্মশানের কথা ভাবতে ভাবতে আমি প্রায় শ্মশানের কাছে চলে এসেছি। এমনিতে আমি ভীষণ সাহসী, প্রতিদিনই এ পথে যাই। তবে আজ শ্মশানের দিকে তাকাতেই ভেতরটা কেমন যেন ছ্যাত করে উঠল। শ্মশানের দিকে তাকিয়ে আবার না তাকানোর ভান করে সামনে হাঁটতে লাগলাম।
শ্মশানটি প্রায় পার করেই ফেলেছি এমন সময় আমার মনে হলো শ্মশানের পাশে কিছু একটা আছে। তাকাবো না মনে করেও চোখ যেন সেদিকেই চলে যেতে চাইছে। শ্মশানের দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। দেখলাম শ্মশানের একপাশে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ পড়ে আছে। দেখে মনে হচ্ছে পোড়ানোর জন্য এখানে এনেছে। বিষয়টি বেশ অদ্ভুত। এত রাতে কেউ লাশ পোড়াতে আসা একদম অস্বাভাবিক বিষয়। তারপরও আবার আশেপাশে তাকালাম, কিন্তু আশেপাশে তো কাউকেই দেখছি না। আর তাছাড়া কেই বা লাশটি রেখেছে? তারা কি জানে না এই শ্মশানে লাশ পোড়ানো নিষেধ? মনে মনে বললাম, যাগ্গে আমার কি, ভেবে আমি মুখ ফিরিয়ে সামনে তাকাতেই হঠাৎ দেখি লাশটি আমার সামনে দাঁড়িয়ে। আমি চমকে উঠলাম। তারপরেই দেখি সামনে আর কিছু নেই। আমি শ্মশানের দিকে তাকিয়ে দেখি লাশটি সেখানেই পড়ে আছে। এমন সময় আমি অনুভব করলাম আমার কাঁধের কাছে একটা ঠান্ডা শ্বাস, যেন কেউ আমার খুব কাছে দাঁড়িয়ে আছে। আমি পেছনে ফিরে তাকাবো, সেই সাহস যেন আমি হারিয়ে ফেলেছি। ভয়ে ভয়ে ভেতরে কাঁপছিলাম। আস্তে আস্তে পিছনে মুখ ফিরিয়ে দেখি আমার সামনে একটি ভয়ঙ্কর মুখ দাঁড়িয়ে, যার মাথা, নাক, মুখ, কান সবকিছু দিয়ে রক্ত ঝরছিল। লোকটিকে দেখে ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি যে চিৎকার করব এরকম কোনো শক্তি আমার শরীরে নেই। লোকটি রক্ত মাখা মুখে হাসতে লাগলো। কি ভয়ঙ্কর হাসি! লোকটির এমন ভয়ঙ্কর হাসি দেখলে যে কেউ জ্ঞান হারাবে। মনটা বলছিল আমিও জ্ঞান হারিয়ে পড়ে যাব, যাতে এমন দৃশ্য দেখতে না হয়। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। আমার কথা শুনতেই লোকটি আরো জোরে জোরে হাসতে লাগলো। খুব ভয় করছে তাই না? তোর গাটা যখন মটকাবো তারপরে আর কোনো ভয় থাকবে না। আমি ভয়ে চিৎকার করতে লাগলাম, কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে মেরে যখন লাশটি মাটিতে পুঁতে রেখেছিলি তখন ভয় করেনি? এখন তো তোকে আমার সাথে নিয়েই যাব। আমার আত্মা মুক্তি পায়নি, আমি অনেক কষ্টে আছি, তাই তো তোকে সাথে নিয়ে যেতে এসেছি। আমাকে ক্ষমা করো। তুমি জানো অ্যাক্সিডেন্টটি আমি ইচ্ছা করে করিনি। আমি তো সাবধানে গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু তুমি হঠাৎ করে গাড়ির সামনে চলে আসলে, তাই তো ব্রেক করেও শেষ রক্ষা হলো না। যদি তুমি দৌড়ে রাস্তা না পার করার চেষ্টা করতে তাহলে তো কিছুই হতো না। জানি দোষটি আমার ছিল, কিন্তু তুই তো আমার লাশটির শেষ কাজটা অন্তত করতে পারতি। আমি তখন খুব ভয় পেয়েছিলাম। আমার ভুল হয়েছে। আমি কালই তোমার লাশটির শেষ কাজ করে দেব। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ঠিক আছে, যা, তবে মনে রাখিস এমন কাজ আর কোনোদিনও যাতে না করিস। কথাটি বলেই লোকটি যেন কোথায় মিলিয়ে গেল। সেদিনের মতো আমি প্রাণে বেঁচে যাই। পরের দিন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রাতের অন্ধকারে লোকটিকে শ্মশানে পুড়িয়ে তার শেষ কাজটি সম্পন্ন করি। এরপর থেকে আর লোকটির সাথে আমার কখনো দেখা হয়নি। ট্রেনের জার্নিটা বেশ মজার, তার মধ্যে সেটি যদি হয় আবার দূরের জার্নি তাহলে তো আর কথাই নেই। স্টেশন এমন একটি জায়গা যেখানে ধনী গরিব সবাইকে একসাথে দেখতে পাওয়া যায়। কারণটা আমার জানা মতে ট্রেনে জার্নি করতে সবাই সেফ ফিল করে। আমি ইন্দ্র, আমার পাশে যে ছেলেটি বসে আছে তার নাম আদিত্য। সংক্ষেপে আমরা সবাই তাকে আদি বলেই ডাকি। আমি আর আদি আমরা দুজন যাচ্ছি বীরভবনীপুর অভ্রদের বাড়ি বিয়ের নেমন্তন্ন খেতে। আমি, আদি আর অভ্র আমরা তিনজন খুব ভালো বন্ধু।
যাকে বলে জিগরি দোস্ত। কাল অব্রর ছোট বোন চিত্রার বিয়ে। অব্র অনেক জোর করছিল, তাই আর না করতে পারিনি। তাছাড়া শহর থেকে গ্রামের পরিবেশটা অনেক দিন দেখা হয়নি, তাই আমি আর আদি যাচ্ছি বীরভবানীপুর। কলকাতা স্টেশন থেকে বীরভবানীপুর স্টেশন প্রায় 3 থেকে 4 ঘন্টার পথ। অব্রের মুখে বীরভবানীপুর গ্রামটি নিয়ে অনেক প্রশংসা শুনেছি। গ্রামটি দেখতে নাকি বেশ সুন্দর। তবে অব্র আরও একটি কথাও বলেছিল। অব্র বলেছিল তাদের গ্রামে নাকি মাঝে মধ্যেই মানুষের কাটা মাথার লাশ পাওয়া যায়, কিন্তু কে মারে বা কিভাবে লোকগুলো মারা যায় তার রহস্য এখনো উদ্ধার করা হয়নি। বিষয়টি বেশ কৌতূহলী। যাকগে, আমরা তো সেখানে নতুন আশা করছি আমাদের সাথে নিশ্চয়ই কোনো কিছু হবে না। ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে এসব কথাই ভাবছিলাম আমি। এমন সময় আদি আমার ভাবনার ভিতরে ছুরি চালিয়ে দিয়ে বলল, রে বাইরে তাকিয়ে কি এত ভাবছিস বলতো? কিছু না রে, কিছু না। আচ্ছা আদি, তুই অব্রের বাড়িটা চিনতে পারবি তো? কারণ আমি চাইছি না বেচারার বোনের বিয়ে এত কাজ রেখে আমাদের স্টেশনে নিতে চলে আসুক। আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি ঠিকানাটা ভালো করে জেনে নিয়েছি। আর তাছাড়া বিয়ে বাড়ি বলে কথা, গ্রামে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিতে পারবে। তা অবশ্য তুই ঠিকই বলেছিস। আমি এর আগে কোনোদিন কোনো গ্রামে ঘুরতে যাইনি। অব্রর বাড়ি গিয়ে সবার আগে খুব করে গ্রামটি ঘুরে দেখব। বিয়েতে আমরা আর কি করব বলতো? আমি তো যাচ্ছি ভ্রমণের উদ্দেশ্যে, আদির গ্রামটি দেখতে। আমিও তো তোর সাথে একই মত। আমরা দুপুর 12টা ট্রেনে উঠেছিলাম, আর এখন সময় প্রায় 4:30। তার মানে প্রায় 4 ঘন্টা ট্রেনে জার্নি করবার পরে আমরা পৌঁছে গেলাম বীরভবানীপুর স্টেশনে। ট্রেনটি আমাদের নামিয়ে দিয়ে আবার ঝিকঝিক শব্দ করে চলতে শুরু করলো। পুরোটা স্টেশন জুড়ে আমরা দুজন ছাড়া আর কেউই নেই। এমনকি ট্রেন থেকে কাউকে স্টেশনেও নামতে দেখলাম না। আশেপাশে তাকিয়ে দেখলাম কোনো বাড়ি ঘরও চোখে পড়ল না। কিরেন্দ্র, এই গ্রামে কেউ থাকে না নাকি? আশেপাশে গাড়ি তো দূরের কথা, কোনো মানুষজন তো দেখতে পাচ্ছি না। তাই তো দেখছি। আচ্ছা চল সামনে গিয়ে দেখি যদি কোনো গাড়ি বা মানুষের দেখা মিলে। আমরা দুজনে গ্রামের কাঁচা মাটির পথ ধরে সামনে হাঁটতে লাগলাম। কিছুটা পথ হেঁটে যাওয়ার পরে হঠাৎ চোখে পড়ল একটি গরুর গাড়ি। সারা জীবন বইয়ে পড়েছি গরুর গাড়ির কথা, এই প্রথম সামনাসামনি নিজের চোখে দেখলাম। আমি আদিকে বললাম, আদি গরুর গাড়ি, চল লোকটিকে বলি আমাদের যদি কোনো সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ চল, তাছাড়া গরুর গাড়িতে প্রথম জার্নি হবে আমাদের, বেশ মজা হবে। শুনছেন, আমরা বীরভবানীপুরের পূর্ব পাড়া যাব একটা বিয়ে বাড়িতে। আপনি কি আমাদের সেখানে নিয়ে যেতে পারবেন? আদির কথা শেষ না হতেই লোকটি বলল, হ্যাঁ, আপনারা মনে হয় অব্রতের বাড়িতে যাইতেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি অব্রকে চেনেন? শুধু চিনি না, ভালো করেই চিনি। হ্যাঁ, অব্রতের বাড়ির পাশে আমাদের বাড়ি, সে সম্পর্কে অব্র আমার ভাইপো হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হয়। চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। এরপরে আমরা গাড়িতে উঠে পড়ি। লোকটি গরু দুটোকে যেই বলল চল হাট হাট, অমনি গরুগুলো চলতে শুরু করলো। প্রথমবার গরুর গাড়িতে যেতে বেশ মজা লাগছিল আমাদের। অব্রের গ্রামের পরিবেশটা বেশ সুন্দর। রাস্তার দুপাশে মানুষের বসতি বাড়ি, আবার মাঝে মধ্যে ঘন ঝোপঝাড়ে ভরা আবার ফসলি জমি।
সব মিলিয়ে বেশ মজাই লাগছিল। গরুর গাড়িটি আমাদের একটি বিয়ের বাড়ির সামনে নামিয়ে দিল। আমাদের দেখে বাড়ির ভেতর থেকে অভ্র বেরিয়ে এলো আর আমাদের তার সাথে বাড়ির ভেতরে নিয়ে গেল। অভ্রের বাড়ির ভেতরটাও বেশ সুন্দর। গ্রামের বাড়ি হলেও বাড়িটা বেশ সাজানো গোছানো। বিয়ে বাড়িতে এখনো তেমন কোনো মানুষজন আসেনি ঠিকই, হয়তো রাতে আসতে পারে। অভ্র আমাদের জন্য আলাদা একটি ঘরের ব্যবস্থা করে দিল, যাতে আমাদের এখানে থাকতে কোনো অসুবিধা না হয়। ছেলেটা বেশ সম্মান ও আপ্যায়ন করছে, হয়তো ওদের বাড়িতে প্রথমবার এসেছি বলে। বন্ধু, তোরা এখানে বিশ্রাম কর, তো কোনো সমস্যা হলে আমাকে ডাকবি, আমি বাইরে আছি। বুঝতেই তো পারছিস বাবা নেই, তাই সব দায়িত্ব আমার কাঁধের উপর। তোরা কিছু মনে করিস না, কাল বিয়েটা হলে আমি তোদের গ্রামটি বেশ ভালো করে ঘুরিয়ে দেখাবো। আরে তুই একদম চাপ নিস না ভাই, আমরা দুজন তোর অবস্থা বুঝতে পারছি। আর শোন, আমরা একটু পরে বাইরে যাব, বাড়ির ভিতরে হালকা একটু বোরিং লাগছে। তুই আমাদের নিয়ে চিন্তা করিস না, আমরা ঠিকঠাকই থাকবো। আচ্ছা, তাহলে সাবধানে যাস। আর হ্যাঁ, ভুলেও রাত করবি না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। আশেপাশের পরিবেশটা খুব একটা ভালো নয়। কথাটি বলেই অভ্র ঘর থেকে বেরিয়ে গেল। এর বেশ কিছুক্ষণ পরে আমরাও খানিকটা বিশ্রাম সেরে বেরিয়ে পড়লাম গ্রাম দেখতে। একে তো অপরিচিত জায়গা, তার মধ্যে আবার বন্ধু ব্যস্ত, তাহলে বাড়ি কি আর ভালো লাগে? আমি আর আদি গ্রামের নদী দেখলাম নৌকাতে চড়ে, ঘুরে বেড়ালাম, মাঠ ঘাট সবকিছু দেখে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। পথেই দেখি একটি চায়ের দোকান। মনে মনে ভাবলাম এক কাপ চা খেয়ে তারপর বাড়ি যাই। তাই আদিকে বললাম, আদি চল এক কাপ চা খেয়ে তারপর বাড়ি যাই। আদিও আমার কথায় সম্মতি জানালো। দুজনে 2 কাপ চা নিয়ে একটা চুমুক দিয়ে বেশ অবাক হলাম। এটা তো চা নয়, অমৃত। আমি আমার জীবনে এমন সুস্বাদু চা খাইনি। এমন অজপাড়া গায়ে এসে যে এমন স্বাদের চা পাবো সেটা তো কখনোই ভাবিনি। দোকানের চেহারা দেখে কেউ বলতেই পারবে না তার হাতের চা এত ভালো। যাই হোক, হাতের চাটা শেষ করে ঘড়িতে তাকিয়ে দেখি রাত 8টা বাজে। হঠাৎ করে আকাশটা যেন কালো মেঘে ছেয়ে গেল। দেখে আন্দাজ করাই যাচ্ছে খানিক বাদে ধুম বৃষ্টি নামবে। আমি তখন আদিকে বললাম, আদি তাড়াতাড়ি উঠ, যেতে হবে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আর অনেকটা রাতও হয়ে গিয়েছে, অভ্র আবার চিন্তা করতে পারে। আদিও আমার কথায় সম্মতি জানালো। দুজন চায়ের বিল মিটিয়ে হাঁটতে লাগলাম। আসার পথে জঙ্গল দেখতে যতটা ভালো লাগছিল, রাতের আধারে সেই জঙ্গলগুলো হয়ে উঠেছে ততটাই ভয়ঙ্কর। রাস্তার পাশের ঝিঝি পোকাগুলো অনবরত ডেকেই চলেছে, আর মাঝে মধ্যে ঝোপঝাড় থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। কেন জানি ভিতরে বেশ ভয় করছে। কে জানে রাতে কোনো জন্তু জানোয়ার বের হয় কিনা। এরই জন্য মনে হয় অভ্র বলছিল রাতে বাড়ির বাহিরে না থাকতে। এমন সময় হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামল। বৃষ্টির মধ্যে কোথায় দাঁড়াবো ভাবতেই সামনে তাকিয়ে দেখি একটি ক্লাব ঘর। আমি আর আদি ক্লাব ঘরের দিকে দৌড় দিলাম। ক্লাব ঘরের ভিতরে ঢুকতেই হঠাৎ ক্লাব ঘরের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে গেল। বিষয়টিতে আমি বেশ অবাক হলাম। কোথাও কোনো বাতাসের ছিটে ফোঁটা নেই, তাহলে দরজা বন্ধ হলো কি করে? আমি দরজাটি খোলার জন্য টানাটানি করতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমাকে টানাটানি করতে দেখে আদি দরজাতে খানিক লাথি মারল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। বাহিরে তখনও বৃষ্টি পড়ছে।
দুজনে ক্লাব ঘরে পড়ে থাকা একটি বেঞ্চের উপরে বসে অপেক্ষা করতে লাগলাম। বৃষ্টি থামার পরে যদি কোনো মানুষ এ পথে যায় তাহলে তার কাছে সাহায্য চাইব। এরই মধ্যে প্রায় ঘন্টাখানেক সময় পার হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। এমন বিপদে মনে হয় কখনো পড়িনি। এখন অপরিচিত জায়গায় কেই বা আমাদের সাহায্য করবে? হঠাৎ আমার মনে হলো ঘরের কোনায় কিছু একটা আছে। পুরো ঘরটা বেশ অন্ধকার, তাই ভালো করে দেখতে পাচ্ছিলাম না। একটু ভালো করে দেখতেই বুঝলাম সাদা কাপড় পরা একটি মেয়ে কাটা একটি মানুষের মাথা কোলে নিয়ে বসে আছে। বিষয়টি নিশ্চিত হবার জন্য আমি যখন আদিকে বললাম, আদি দেখ ওই কোনাটায় ওই মেয়েটা কি? আদি সেদিকে তাকাতেই মেয়েটি কোথায় যেন হারিয়ে গেল। তখন সেখানে আর কাউকে দেখতে পাওয়া গেল না। কোথায় মেয়ে? এখানে তো কেউ নেই। আমি ভয়ে তখন থেকে এদিক সেদিক দেখছিলাম। হঠাৎ আমি আদির দিকে তাকিয়ে দেখি আদি একটা ছুরি দিয়ে নিজের গলা কেটে দেহ থেকে মাথা আলাদা করে ফেলল। আমি যেন কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছি। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, শুধু হা করে তাকিয়ে তাকিয়ে সব দেখছিলাম। আদির কাটা মাথাটি আমার সামনে পড়ে রইল, আর আদির দেহটি আমার পাশে বসে আছে। আদির কাটা মাথাটি মাটিতে পড়ে হাসছিল। কি বিকট তার হাসির আওয়াজ! আমি যেন সহ্য করতে পারছিলাম না। আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। এরপর কি হলো আর বলতে পারি না। পরের দিন সকালে জ্ঞান ফিরে দেখি আমি অভ্রের বাড়িতে। পরে আমি জানতে পারি কাল রাতে চা খাবার পর থেকে নাকি আমি ভুলভাল বকছিলাম, আর তারপরে রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু আমি আদির মুখ দেখি স্পষ্ট বুঝতে পারছি কাল রাতে অনেক বড় কিছু হয়েছে আমার সাথে। কিন্তু কি হয়েছিল সেই ক্লাব ঘরে তা যেন আমার কাছে একটা প্রশ্নই রয়ে গেল।